দেখো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে এ ধরনের প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3। আজকে আমরা দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম 1 এখানে আমরা দিয়েছি, এরপরে প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম 1 হচ্ছে XYZ কোম্পানি purchased a machine at cost টাকা 6 লাখ on January 1, 2009। 2009 সালে জানুয়ারি 1 তারিখে 6 লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করেছিল। দ্য ইনস্টলেশন চার্জ ওয়াজ টাকা 40,000। ওই মেশিনটার সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000 টাকা। অ্যান্ড দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ স্যালভেজ ভ্যালু অফ টাকা 20,000 ওভার ইটস 4 ইয়ার ইউজফুল লাইফ। অর্থাৎ 4 বছর শেষে ওই মেশিনটা 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করে। ডিউরিং 2009, 10, 11 অ্যান্ড 12, তাহলে এখানে 4টা বছর সিরিয়ালি দেওয়া আছে। দ্য মেশিন ওয়াজ এনগেজ ইন প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনে এটা এই এত সালগুলো অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ 2009 সালে উৎপাদন করেছে, 10 সালে উৎপাদন করেছে, 11 সালে করেছে, 12 সালে করেছে। এভাবে 4 বছর মেশিনটা এনগেজ ছিল কিসে? ইন প্রোডাকশনে, মানে উৎপাদনে জড়িত ছিল। তো সিরিয়াল বাই যখন আছে, ডিউরিং দিয়ে সিরিয়াল বাই যখন আছে, আবার এখানে রেসপেক্টেবলি একটা কথা আছে। রেসপেক্টেবলি অর্থ হচ্ছে যথাক্রমে, মানে সিরিয়াল বাই সিরিয়াল। 2009 সালে কাজ করেছে 6,000 ঘন্টা, 2010 সালে কাজ করেছে 6,500 ঘন্টা, 2011 সালে করেছে 5,000 ঘন্টা এবং লাস্ট 2012 সালে করেছে 2,500 ঘন্টা আওয়ার্স রেসপেক্টেবলি। জিনিসটা হচ্ছে ওই মেশিনটা 4 বছর যখন কাজ করে, 9 সালে এত ঘন্টা কাজ করে, 10 সালে এই 6,500 ঘন্টা কাজ করে, 11 সালে 5,000 ঘন্টা এবং 2012 সালে 2,500 ঘন্টা এই মেশিনটা কাজ করে। এখন আমাদের রিকোয়ারমেন্টটা কি? প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন শিডিউল ফর ইটস 4 ইয়ার্স। 4 বছরের জন্য একটা অবচয়ের তালিকা করব। তো কোন মেথডে করব? মেথড হচ্ছে রিকোয়ারমেন্ট। আমাদের এখানে শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার মেশিন আওয়ার মেথড, অর্থাৎ যন্ত্র ঘন্টা পদ্ধতির মাধ্যমে ওই মেশিনটার আমরা অবচয়ের একটা তালিকা বের করব। তো যন্ত্র ঘন্টা মেশিন বলতে ওই মেশিনটা আয়ুষ্কাল জীবনে কত ঘন্টা কাজ করবে এবং প্র্যাকটিক্যালি সে ওই মেশিনটা কোন কোন সালে কত ঘন্টা কাজ করেছে প্রকৃতভাবে, সেটা আমাদের দরকার আছে। তো এটার জন্য আমরা এই শিডিউল বের করার আগে দুইটা নোট আমরা এখানে করছি। এক হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, প্রতি ঘন্টার অবচয়। এটা হচ্ছে প্রতি ঘন্টার অবচয় বা ঘন্টা প্রতি অবচয়। ঘন্টা প্রতি অবচয় বের করব। ঘন্টা প্রতি অবচয় এটা আমাকে আগে বের করে নিতে হবে। ঘন্টা প্রতি অবচয় বলতে ওই মেশিনটা 1 ঘন্টায় কত টাকা করে খরচ করে বা 1 ঘন্টায় কত টাকা করে অবচয় হয়। কারণ এখানে বলা হয়েছে 2009 সালে 6,500 ঘন্টা কাজ করে, তাহলে 1 ঘন্টার অবচয় যদি আমি বের করতে পারি, 6,000 দিয়ে গুণ করলে 2009 সালের অবচয় বের হয়ে যাবে। 2010 সালে 6,500 ঘন্টা কাজ করেছে, 1 ঘন্টার অবচয় বের করতে পারলে 6,500 দিয়ে গুণ করলে 2010 সালের অবচয় বের হয়ে যাবে। এভাবে ধারাবাহিকভাবে আমরা অবচয়গুলো বের করতে পারবো। এই জন্য প্রথম যে নোটটা আমাকে ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, ঘন্টা প্রতি অবচয়। তো ঘন্টা প্রতি অবচয় বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কস্ট প্লাস ইনস্টলেশন, অর্থাৎ এটাকে আমরা টোটাল কস্ট অফ মেশিনও বলতে পারি। টোটাল কস্ট অফ মেশিন, টোটাল কস্ট অফ মেশিনও বলা যাবে। টোটাল কস্ট অফ মেশিন, এই কস্ট প্লাস ইনস্টলেশন মানে হচ্ছে টোটাল কস্ট অফ মেশিন, ওই মেশিনের মোট ক্রয় মূল্য মাইনাস হবে স্যালভেজ ভ্যালু। তো টোটাল কস্ট অফ মেশিন থেকে স্যালভেজ ভ্যালু বিয়োগ করলে এই অংশটার আমরা একটা নাম শিখেছিলাম, বলেছিলাম যে এটাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু বলে। টোটাল কস্ট অফ মেশিন থেকে যদি ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করা হয়, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে এই অংশটাকে
ডেপ্রিসিয়েবল ভ্যালু নামেও লেখা যায়। তো আমরা নর্মালি সূত্রটা লিখেছি। আর নিচে হবে ওই মেশিনটা 4 বছর জীবনে কত ঘন্টা কাজ করবে, এই ঘন্টাটা প্রশ্নে দেওয়া আছে কিনা দেখতে হবে। যদি ওই ঘন্টাটা না থাকে তাহলে 2009 সাল কাজ করেছে, 10 সাল কাজ করেছে, 11 সাল করেছে, 12 সাল করেছে, এদের যে ঘন্টাগুলো আছে 6000, 6500, 5000, 2500, এগুলো যোগ করে টোটাল আওয়ার্সটা আমরা এখানে বসাবো। এই যে টোটাল আওয়ার্স, তাহলে সূত্রটা হয়েছে টোটাল কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ হবে টোটাল আওয়ার্স। তো টোটাল কস্ট অফ মেশিন বের করতে গেলে আমাদের মেশিন কিনেছিলাম 6 লাখ টাকার, ওই মেশিনটার সংস্থাপন ব্যয় হয়েছে 40,000 টাকা। তাহলে এই 6 লাখ টাকার সাথে 40,000 টাকা আমরা যোগ করেছি, টোটাল কস্ট অফ মেশিন পেয়েছি। ওই মেশিনটার স্যালভেজ ভ্যালু দেওয়া হয়েছে 20,000, 20,000 টাকা আমরা এখানে মাইনাস করেছি, তাহলে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু পাইছি 6,20,000 টাকা। আর টোটাল আওয়ার্স যদি অঙ্কে দেওয়া না থাকে ডিরেক্টলি টোটাল আওয়ার অথবা এস্টিমেটেড আওয়ার্স যদি দেওয়া না থাকে, তখন এই যে 2009, 10, 11, 12 এই সালগুলোতে যে যত ঘন্টা করে কাজ করেছে ওদের ঘন্টাগুলো যোগ করে দিলে টোটাল আওয়ার পেয়ে যাব। তাহলে 6,000 ঘন্টা, 6,500 ঘন্টা, 5,000 ঘন্টা এবং 2,500 ঘন্টা, এই ঘন্টাগুলো যোগ করে দিলে আমরা টোটাল আওয়ার্সটা পেয়ে যাব। এই জন্য 6,000 যোগ করেছি, 6,500 যোগ করেছি, 5,000 যোগ করেছি, 2,500 যোগ করেছি, যোগ করে আমরা 20,000 ঘন্টা টোটাল আওয়ার পেয়েছি। টোটাল আওয়ার, তাহলে উপর হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালুর টাকা, নিচে হচ্ছে টোটাল আওয়ারের টাকা। এই 6,20,000-কে 20,000 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় অবচয় হবে আমাদের 31 টাকা। 1 ঘন্টায় অবচয় হচ্ছে আমাদের 31 টাকা। ঠিক আছে, 1 ঘন্টায় হচ্ছে আমাদের 31 টাকা। আচ্ছা, কে জয়েন করতে চাচ্ছে আমরা একটু দেখি। জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, সাউন্ড হচ্ছে কারো ইয়া থেকে, সাউন্ডটা তোমরা ইয়া করো। জাহিদুল ইসলাম, এত লেট কেন? আচ্ছা, আমরা যে জায়গা থেকে আলোচনা শুরু করেছিলাম আবার ওই জায়গায় শেষ করেছি, ওই জায়গায় আসছি। তাহলে ঘন্টা প্রতি অবচয় বের করার জন্য সূত্রটা হচ্ছে টোটাল কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ হবে টোটাল আওয়ার্স। তো ডেপ্রিসিয়েবল ভ্যালু এটা বের করতে হবে আমাকে টোটাল কস্ট অফ মেশিন থেকে, স্যালভেজ ভ্যালু মাইনাস করলে আমরা পাচ্ছি 6,20,000 টাকা। আর টোটাল আওয়ার, এই যে কোন সালে কত ঘন্টা কাজ করেছে এই ঘন্টাগুলো যোগ করে দিলে পাবো আমরা টোটাল আওয়ার। তাহলে 6,20,000-কে 20,000 দিয়ে ভাগ করে আমরা 31 টাকা পেয়েছি ঘন্টা প্রতি অবচয়। 1 ঘন্টায় এত টাকা করে অবচয় হবে, 31 টাকা করে অবচয় হবে। এই নোটটা আমরা প্রথম করে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে শিডিউলটা বের করে নেওয়া। শিডিউলটা আমরা এখানে দিয়েছি শিডিউল অফ ডেপ্রিসিয়েশন আন্ডার মেশিন আওয়ার মেথড, অর্থাৎ যন্ত্র ঘন্টা পদ্ধতির মাধ্যমে বা ঘন্টা পদ্ধতির মাধ্যমে আমরা এখানে বের করে নিলাম কি অবচয়ের একটা তালিকা, অর্থাৎ মেশিনের যে যন্ত্র ঘন্টা পদ্ধতি ওই পদ্ধতির একটা তালিকা আমরা বের করে নিয়েছি। তো প্রথম আমরা দিয়েছি বরাবরের মতো এখানে ইয়ার দিয়েছি আমরা 2009, 10, 11, 12, কারণ আমাদের 4 বছরের শিডিউল করার জন্য বলা হয়েছে। ঠিক বরাবরের মতো আবার আমরা এখানে কস্ট লিখেছি। টোটাল কস্ট অফ মেশিন ছিল আমাদের 6,20,000, 6,20,000, 6,20,000, 6,20,000, সেম টু সেম। আর এখানে লিখেছি ইয়ারলি আওয়ার, ওই মেশিনটা 9 সালে কয় ঘন্টা কাজ করেছিল? 6,000 ঘন্টা। 10 সালে করেছে 6,500 ঘন্টা, 11 সালে করেছে 5,000 ঘন্টা এবং 12 সালে করেছে 2,500 ঘন্টা। এই অ্যামাউন্টগুলো কোথায় পেলাম? আমাদের প্রশ্নের মধ্যেই লেখা আছে। এই প্রশ্নের মধ্যে লেখা আছে 2009 সালে, এই যে 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমি মার্কিং করে দিলাম। এই 2009 সালে
সিরিয়াল বাই সিরিয়ালে আসবে। 9 সালে 6000 ঘন্টা, 10 সালে 6500 ঘন্টা, 11 সালে 5000 ঘন্টা, 12 সালে 2500 ঘন্টা ওরা কাজ করে। এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আওয়ার, মানে প্রকৃত ঘন্টা। 9 সালের প্রকৃত ঘন্টা, 10 সালের প্রকৃত ঘন্টা, এভাবে এই ঘন্টাগুলো আমরা এখানে এই শিডিউলে বসালাম। এটার নাম হচ্ছে ইয়ারলি আওয়ার দিয়ে আমরা বসাইছি, বার্ষিক ঘন্টা, কোন সালে কত ঘন্টা কাজ করেছে। এরপরে ঘরটা দিয়েছি আমরা ড্যাপ পার আওয়ার, প্রতি ঘন্টার অবচয়। আমরা একটু আগে ক্যালকুলেশন করে নিয়েছি 31 31 31 31। 1 ঘন্টায় 31 টাকা হলে 6000 ঘন্টায় গুণ হবে, বেশি হবে। এই জন্য এই 6000কে আমরা 31 দিয়ে গুণ করে এই জায়গায় নিয়ে আসছি। 1,86,000 টাকা আমাদের অবচয় হয়েছে। 6500 ঘন্টায় 31 টাকা দিয়ে গুণ করে 2,01,500 টাকা অবচয় হয়েছে। 5000 ঘন্টায় 31 টাকা করে 1,55,000 টাকা আমাদের অবচয় হয়েছে। 2500 ঘন্টা 31 টাকা করে 77,500 টাকা অবচয় হয়েছে। এভাবে আমরা অবশ্যইটা ক্যালকুলেশন করে নিব। নেক্সট আমাদের ঘর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অবচয়গুলো একটার পর একটা সিরিয়ালি যোগ করলে আমরা পুঞ্জীভূত অবচয় পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা 1,86,000 টাকা এখানে যোগ করে বসালাম, তার সাথে 2,01,500 যোগ করব, পাবো আমরা 3,87,500। এটার সাথে আমরা 1,55,000 যোগ করলে পাবো 5,42,500। এটার সাথে আমরা 77,500 যোগ করলে পাবো 6,20,000। এভাবে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে নিব। আমরা একটু দেখি, আমাদের আরেকজন শিক্ষার্থী জয়েন করতে চাচ্ছে। ওকে, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই অবচয়টা, প্রথম অবচয়টা যোগ করে আমরা এখানে বসাবো, তার সাথে তার পরের বার্ষিক অবচয় যোগ করে এখানে আনবো, এর পরের বার্ষিক অবচয় যোগ করে এখানে আনবো, এর পরের বার্ষিক অবচয় যোগ করে আমরা এখানে আনবো। এভাবে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বের করে নিব। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে ক্যারিং ভ্যালুটা। এরপরে কাজ হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালুটা নির্ণয় করা। আমরা এগুলো একটু মুছে দিই। এরপরে কাজ হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু বা বহিমূল্য নির্ণয় করা। এই সম্পদের ক্রয় মূল্য থেকে আমরা বার্ষিক অবচয় মাইনাস করব। এই 6,20,000 টাকা থেকে 1,86,000 টাকা মাইনাস করব। আমি এক্সট্রা দিয়ে দেখাচ্ছি। 6,20,000 থেকে 1,86,000 টাকা মাইনাস করলে পাচ্ছি আমরা 4,54,000 টাকা। এটা ছিল আমাদের ক্যারিং ভ্যালু। অর্থাৎ 2009 সালের পরে আমাদের মূল্য থাকতেছে 4,54,000 টাকা। এই সম্পদের পরে আমাদের 10 সালে একটা অবচয় হয়েছে। 10 সালে অবচয় হয়েছে 2,01,500। এই 4,54,000 থেকে 2,01,500 টাকা বিয়োগ করলে পাবো 2,52,500, এটা পাবো। তার এটা থেকে পরের বছরে বার্ষিক অবচয় মাইনাস করলে আমরা পাবো 97,500। এরপরে 97,500 থেকে পরের বছরে বার্ষিক অবচয় মাইনাস করলে 77,500 মাইনাস করলে পাচ্ছি আমরা 20,000। এই 20,000 টাকা আমাদের স্যালভেজ ভ্যালু মিলে যাবে, কারণ আমার অঙ্কের আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, আমরা শিডিউল করছিও এখানে 4 বছর। সো 4 বছর পরে ওই সম্পদটা এক্সপেক্টেড করে স্যালভেজ ভ্যালু হবে 20,000 টাকা। এই অ্যামাউন্টটা আমাদের অঙ্কে অটোমেটিক মিলে যাবে। ঠিক আছে, এভাবে আমাকে এই পাশে স্যালভেজ ভ্যালু নামে আমরা লিখে দিব। এভাবে আমরা শিডিউলটা করব। তাহলে শিডিউলে প্রথমটা হচ্ছে ইয়ার, এরপরটা হচ্ছে কস্ট, এরপর হচ্ছে ইয়ারলি আওয়ার, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন পার আওয়ার, এরপর হচ্ছে ডেপ্রিসিয়েশন, এরপরটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরপরটা হচ্ছে ক্যারিং ভ্যালু। ওকে, এই দেখো ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু, প্রত্যেকটা অঙ্কে আমরা শিডিউলে এটা রেখেছি। আমরা কস্টও রেখেছি, আমরা ইয়ারও রেখেছি। শুধুমাত্র পদ্ধতির কারণে এখানে ইয়ারলি আওয়ারটা এসেছে, ড্যাপ পার আওয়ারটা এসেছে। ইয়ারলি আওয়ার, ড্যাপ পার আওয়ার, ইয়ারলি আওয়ারের সাথে ড্যাপ পার আওয়ারটা গুণ করলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাচ্ছি। এভাবে আমরা শিডিউলটা করে নিব। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো। না স্যার, সমস্যা নাই। এখানে ওই প্রথম দিকে একটু, এটা তো আমি পাই না, একটু প্রথম দিকে একটু যদি আবার বলতেন। প্রথম দিকে পাওনা জাহিদুল ইসলাম, যে ওই সূত্র ওইটা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা রিভিউ দিচ্ছি।
তেমন না, আমরা সংক্ষেপে বললে হবে আশা করি। হ্যাঁ, আমাদের যদি মেশিন আওয়ারের অঙ্ক হয়, ফার্স্ট টাইম হচ্ছে অঙ্কটা কি মেশিন আওয়ার কিনা তুমি এটা আগে খুঁজে বের করবা। তো এখানে প্রশ্নের রিকোয়ারমেন্টে অবশ্যই বলা আছে আন্ডার মেশিন আওয়ার মেথড, ঠিক আছে। তাহলে যন্ত্র ঘন্টা পদ্ধতির মাধ্যমে অবচয় তালিকা করব। এই জন্য প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ঘন্টাপ্রতি অবচয় নির্ণয় করতে হবে, ডেপ্রিসিয়েশন পার আওয়ার বের করতে হবে। কারণ ঘন্টাপ্রতি যদি অবচয়টা আমি বের না করি তাহলে আমাদের 9 সালে যে এত ঘন্টা কাজ করেছে 1 ঘন্টার না বের করলে 6000 ঘন্টায় বের করা যাবে না। সো এই কারণে প্রথম কাজ হচ্ছে আমাকে ঘন্টাপ্রতি অবচয় ডেপ্রিসিয়েশন পার আওয়ারটা আমরা নির্ণয় করব। তো এটা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে টোটাল কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু। টোটাল কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু, এটাকে আমরা বলি, এই অংশটাকে বলি ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু বলতাম আমরা, এর আগের অঙ্ক আমরা শিখাইছিলাম, এটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। এই টোটাল কস্ট অফ মেশিন থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করলে। তো টোটাল কস্ট অফ মেশিন বের করবো কিভাবে? আমার মেশিনটা কিনেছি আমরা 6 লাখ টাকায়, ওই মেশিনটা সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000, তাহলে 6 লাখের সাথে 40,000 যোগ করলাম, 6,40,000 মাইনাস হবে স্যালভেজ ভ্যালু। ওই মেশিনটা স্যালভেজ ভ্যালু দেওয়া হয়েছে 20,000, তাহলে 20,000 টাকা মাইনাস করলে আমরা ডেপ্রিসিয়েবল ভ্যালু পাচ্ছি 6,20,000 টাকা, 6,20,000। আর নিচে হবে টোটাল আওয়ার্স, এই মেশিনটা কয় ঘন্টা টোটাল কাজ করেছে, কয় ঘন্টা টোটাল কাজ করেছে, এই টোটাল আওয়ার্সটা আমার লাগবে। তো এখানে ডিরেক্টলি টোটাল আওয়ার দেওয়া নাই, প্রত্যেকটা সালে সালে আলাদাভাবে ঘন্টা দেওয়া আছে, এই জন্য ওই সালের ঘন্টাগুলো আমরা যোগ করেছি। 9 সালে 6,000 ঘন্টা, 10 সালে 6,500 ঘন্টা, 11 সালে 6,500 ঘন্টা এবং 12 সালে 2,500 ঘন্টা, এই ঘন্টাগুলো যোগ করে আমরা টোটাল আওয়ারটা বের করে নিয়েছি। টোটাল আওয়ার পাইছি আমরা 20,000 ঘন্টা। তাহলে 6,20,000-কে 20,000 দিয়ে ভাগ করলে ঘন্টা প্রতি অবচয় পেয়েছে আমাদের এখানে 31 টাকা। এটা আমাদের শিডিউলে আমরা বসাইছি 31 টাকা, এটা ড্যাপ পার আওয়ার নামে বসাইছি। এই দেখো এই কলামে আমরা ড্যাপ পার আওয়ার নামে লিখেছি 31 31 31 31। আর ইয়ারলি আওয়ার কোন সালে কত ঘন্টা কাজ করছে আমরা এটা লিখছি। ওকে, তো এই ইয়ারলি আওয়ারের সাথে 31 টাকাটা গুণ করলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে গেছি। এই ইয়ারলি আওয়ার গুণ হয় ড্যাপ পার আওয়ার, প্রত্যেকটা ঘরে ঘরে ইয়ারলি আওয়ার ইনটু ড্যাপ পার আওয়ার, এটা গুণ করলে আমরা ডেপ্রিসিয়েশনটা পেয়ে যাব। এখন বুঝা গেছে কিনা? জি জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা একটা প্রশ্ন দিয়েছে, কোনো সলিউশন দিই নাই আমরা, আমি জাস্ট ফরম্যাটটা বুঝাবো, এটা তোমাদের জন্য বাসায় কাজ থাকবে, আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় বুঝাই দিব, তোমরা এটা অবশ্যই করবা। এটা বাসায় কাজ, এটা বাসায় কাজ করে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক, এটা মেসেজ করতে হবে, তোমাদের ছবিগুলো পাঠাতে হবে, এটা হচ্ছে কালকের মধ্যে পাঠাইতে হবে। দেখো আমি প্রশ্নটা একদম, কস্ট পার ইউনিট, এটা তো আওয়ার ছিল। হ্যাঁ আমি বুঝে দিচ্ছি, জিনিসটা আমি বুঝে দিচ্ছি, একটু খেয়াল করো। রাইসা কোম্পানি পারচেসড a machine at cost 1,28,000, অর্থাৎ on January 1, 2011 over its 4-year useful life, 4 বছর আয়ুষ্কালে ওই মেশিনটা, এটুকু লেখা আমার প্রয়োজন নাই, এটা পরের বিষয়, এটা আমাদের পরের বিষয়, এটা আমরা একটু পরে আলোচনা করি। রাইসা কোম্পানি পারচেজ এ মেশিন এট কস্ট টাকা হচ্ছে 1,28,000 অন জানুয়ারি 1, 2011, মানে 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখে 1,28,000 টাকার একটা মেশিন ওরা কিনেছে। এরপরে বলা হয়েছে ওভার ইটস 4-year ইউজফুল লাইফ, ওই মেশিনটার আয়ুষ্কাল শেষে মানে 4 বছর জীবন শেষে the machine is expected to be produce 1 লাখ ইউনিট, ওই মেশিনটা 4 বছরে প্রত্যাশা করে 1 লক্ষ একক পণ্য বানাবে। এটা হচ্ছে ইজ এক্সপেক্টেড টু বি প্রডিউস, 1 লক্ষ একক পণ্য ওরা উৎপাদন করতে পারবে। ঠিক আছে, পারবে, এটা যে পারবে এটা কিন্তু প্রকৃত না, এটা হচ্ছে এক্সপেক্টেড, এস্টিমেটেড বলতে পারি, অনুমান করেছে 1 লক্ষ একক পণ্য বানাবে 4 বছরের ভিতরে। স্যালভেজ ভ্যালু ইজ এক্সপেক্টেড টু বি 8,000, এখানে ভগ্নাবশেষ মূল্য প্রত্যাশা করেছে 8,000 টাকা। তাহলে এই প্রশ্নে কি কি আছে? এই প্রশ্নে আছে মেশিনের ক্রয় মূল্য, এই প্রশ্নে আছে একটা আয়ুষ্কাল 4 বছর, এই প্রশ্নে আছে 4 বছরে ওই মেশিনটা 1 লাখ একক পণ্য বানাবে এবং একটা ভগ্নাবশেষ মূল্য 8,000 টাকা দেওয়া আছে, এই অ্যামাউন্ট গুলো দেওয়া আছে। এখন কথা হচ্ছে আগের অঙ্কটা আমরা করেছি মেশিন আওয়ার মেথডে, মেশিন আওয়ার মেথড, বাট এই অঙ্কটা আওয়ারে না থেকে হয়েছে ইউনিটে, সেম টু সেম বিষয়, ঘন্টার জায়গায় ইউনিট হয়েছে। এই পদ্ধতির নামটা হবে মূলত, এখানে আমরা পদ্ধতির নামটা দিচ্ছি
এটার নাম হবে ইউনিট অ্যাক্টিভিটি মেথড। ইউনিট অ্যাক্টিভিটি মেথড, ইউনিট অ্যাক্টিভিটি অথবা প্রোডাকশন ইউনিট মেথড, এটা আরো নাম দেওয়া যায় প্রোডাকশন ইউনিট মেথড। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসছে, বহুবার আসছে এই ধরনের অঙ্ক। বাংলা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। উৎপাদন একক পদ্ধতি, আগেরটা ছিল ঘন্টা পদ্ধতি, আর এটা হয়েছে একক পদ্ধতি। জাস্ট এককের, ঘন্টার জায়গায় এককটা আমরা হিসাব করব। এখন আমাদের মাথায় হবে এখন এককের বিষয়। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট বা কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট। এর আগের অঙ্ক আমরা বের করেছিলাম ডেপ পার আওয়ার, ডেপ পার আওয়ার বের করেছিলাম, এটা বের করেছিলাম। বাট এই যে পার, এখন ডেপ পার আওয়ারের জায়গায় ওরা দিয়েছে ডেপ পার ইউনিট, এই ঘন্টার জায়গায় দিয়েছে এখন ইউনিট। জাস্ট এটুকু পরিবর্তন, ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট অথবা ডেপ পার ইউনিট। সেম টু সেম সূত্র থাকবে। এই মেশিনের ক্রয় মূল্য থেকে তার ভগ্নাবশেষ মূল্যটা বাদ যাবে। এই জায়গায় একটু পার্থক্য হবে, দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি প্রডিউস 1 লাখ ইউনিট। ওই মেশিনটা যতটুকু পণ্য বানাবে প্রত্যাশা করেছে, নিচে হবে সেটা। জিনিসটা আমি একটু দেখাচ্ছি, তোমাদের প্রবলেম হলে আমি একটু সহজ করে দিই, তাহলে তোমরা করতে পারবা। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেপ পার আওয়ার বের করব। ডেপ পার আওয়ার, ডেপ পার আওয়ার সূত্র হচ্ছে আগের মতোই, টোটাল কস্ট অফ মেশিন, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, নিচে হবে এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন ইউনিটস। এই জিনিসটা একটু বুঝে নাও, এই জায়গায় ঝামেলা হবে না হলে। যখন অঙ্কের ভিতরে 4 বছরে কতটুকু পণ্য বানাবে এই ধরনের একক দেওয়া থাকবে, তখন আমরা ওইটা লিখতে হবে, এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট লিখতে হবে। যখন এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট মানে এতটুকু পণ্য বানাবে এটা যদি না থাকে, তখন আমাদের ওই মেশিনটা কতটুকু পণ্য বানাইছে তখন ওই টোটাল ইউনিটটা আমরা বসাবো। একটু খেয়াল করি আমরা আগের প্রশ্নটা, এখানে ঝামেলা না হওয়ার জন্য। এখানে এই 4 বছর জীবনে সে কতটুকু পণ্য বানাবে কিন্তু এটা লেখা নাই। 4 বছরে সে কতটুকু পণ্য বানাবে কিন্তু সেটা বানাবে কতটুকু এটা লেখা নাই, কিন্তু বানাইছে কতটুকু এটা লেখা আছে। এই যে 2009 সালে বানাইছে, 10 সালে বানাইছে, 11 সালে বানাইছে এবং কি 2012 সালে এত ঘন্টা সে কাজ করেছে, এটা লেখা আছে। কিন্তু 4 বছরে সে কত ঘন্টা কাজ করবে অনুমান করেছে কতটুকু, এই আইটেমটা এখানে নাই। যখন এই আইটেমটা না থাকবে তখন আমরা টোটাল আওয়ার কিভাবে লিখবো? টোটাল আওয়ার লিখবো যতটুকু বানাইছে ততটুকু আমরা লিখবো। এই জন্য 6000, 6500, 5000, 2500 ঘন্টা লিখে দিয়েছি। এখানে কতটুকু বানাবে, কতটুকু কাজ করবে এটা লেখা নাই। বাট এই অঙ্কে যে বিষয়টা দেওয়া হয়েছে, এই অঙ্কে দেওয়া হয়েছে দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি প্রডিউসড 1 লাখ ইউনিটস। ওই মেশিনটা প্রত্যাশা করেছে 1 লক্ষ একক পণ্য উৎপাদন করবে। এই যে 1 লক্ষ একক পণ্য উৎপাদন করবে, এই আইটেমটা এখানে দেওয়া আছে, এই আইটেমটা দেওয়া আছে আমাদের। তো আমাদের যখন এই আইটেমটা দেওয়া থাকবে তখন আমার সূত্রে এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট এটা বসাইতে হবে। টোটাল ইউনিট আর বসানো, টোটাল ইউনিট নামে এই 1 লাখ ইউনিটই বসাইতে হবে। নিচে আমরা রিকোয়ারমেন্ট বিতে খেয়াল করো, অ্যাকচুয়াল ইউনিট, দে প্রিপেয়ার এ ডেপ্রিসিয়েশন শিডিউল অ্যাজিউমিং অ্যাকচুয়াল ইউনিট, প্রকৃত একক মানে কোন সালে কত একক পণ্য বানাইছে। এ দেখো 11 সালে, 12 সালে, 13 সালে, 14 সালে, এগুলো সে প্রকৃতভাবে বানাইছে। আবার বানাবে কত এটাও দেওয়া আছে, এই যে 1 লাখ পণ্য বানাবে এটা দেওয়া আছে, প্রকৃতভাবে কতটুকু বানাবে এটাও দেওয়া আছে। কিন্তু আগের প্রশ্নে এটা দেওয়া ছিল না বিদায় আমরা কি করেছি, এই এককগুলো বা ঘন্টাগুলো যোগ করে আমরা টোটাল বসাইছি। যখন এটা দেওয়া থাকবে, ভালো করে বুঝো, আমি কথাটা কিন্তু বারবার বলছি, যখন এটা দেওয়া থাকবে তখন আবার এগুলো যোগ করে বসানো যাবে না, ওই যে দেওয়া থাকবে যেটা এটা লিখতে হবে। এই জন্য আমাদের সূত্রটা এখানে আমরা নাম লিখেছি কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, নিচে হচ্ছে এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট। তো আমাদের প্রশ্নে কস্ট কতটুকু,
আমরা কস্টটা দেখবো। আমাদের প্রশ্নে কস্ট হচ্ছে একটা মেশিন আমরা কিনেছি এখানে 1,28,000 টাকা। এই যে 1,28,000 টাকা মেশিন আমরা কিনেছি। এই মেশিনটা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 8,000 টাকা। এই মেশিনটা স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 8,000 টাকা, আর অন্য কোনো কিছু নাই। তাহলে আমরা লিখতে হবে 1,28,000 বিয়োগ 8,000। এই সূত্রটা আমরা এভাবে বসাবো, 1,28,000 এখানে লিখবো 1,28,000 বিয়োগ 8,000, আর নিচে লিখবো এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট। এস্টিমেটেড মানে আনুমানিক কতটুকু পণ্য বানাবে এটা বলেছে। এক্সপেক্টেড যে নামটা লেখা ছিল এটাই। এই যে এখানে বলা ছিল দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি প্রডিউসড 1 লাখ ইউনিটস, 1 লক্ষ একক পণ্য বানাবে, এটা অনুমান করেছে, এটা এস্টিমেটেড, এটা অনুমান। 1 লক্ষ ইউনিট আমাদেরকে বসাইতে হবে। এখানে আমরা বসাবো 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ ইউনিট। তাহলে উপরে পেলাম আমরা 1,20,000 আর নিচে পেলাম আমরা 1 লাখ। তাহলে আমাদের একক প্রতি ব্যয় কত দাঁড়াচ্ছে? 1,20,000-কে আমরা 1 লাখ টাকা 1 লাখ একক দিয়ে ভাগ করলে 1 টাকা 20 পয়সা হচ্ছে আমাদের প্রতি এককের অবচয়, ড্যাপ পার আওয়ার। এভাবে ড্যাপ পার আওয়ারটা নির্ণয় করব। সবাই এই জায়গাটা বুঝছে কিনা আমাকে বলো। জি স্যার বুঝছি। বাকিরা স্যার এটা কি ডেপ পার আওয়ার হবে নাকি ডেপ পার ইউনিট হবে? ইউনিট, এখানে আওয়ার না লিখে আমরা ইউনিট লিখব। ভালো কথা বলেছো, এখানে আমরা আওয়ারের জায়গায় ইউনিট লিখব। যেটা প্রশ্নে থাকে ইউনিট থাকলে ইউনিট, আওয়ার থাকলে আওয়ার। এখানে আমরা এই আওয়ারের জায়গায় আমরা লিখব কি ইউনিটস, ড্যাপ পার ইউনিট, এটা লিখব। ভালো কথা বলেছো। স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা 4 বছরের তৈরি করব, এখন এইভাবে করলে তো 4 বছরের প্রত্যেক বছরের অবশ্যই সমান হবে মনে হচ্ছে। প্রত্যেক বছরে অবশ্যই সমান হবে না, কারণ এক এক সময় এক এক রকম একক হয়েছে। দেখো একটু খেয়াল করো, 2011 সালে 26,000 একক, 12 সালে 30,000 একক। তাহলে ও তো আচ্ছা মিলার স্যার, কথা না। আমরা মানে জাস্ট ডেপ পার আওয়ারটা ওইটা দিয়ে বের করব, বাকিটা ক্যালকুলেশন করব এগুলা দিয়ে, প্রতি বছর এগুলা দিয়ে ক্যালকুলেশন গুণ করে বের করব। মানে এক এককে যদি 1 টাকা 20 পয়সা হয় তাহলে 26,000-এ কত হবে, 31,000-এ কত ঠিক হবে, আছে স্যার বুঝছি। 25,000-এ কত হবে। এই কাজটা আমাকে করতে হবে। শিডিউল আগেরটার মতো থাকবে, আমরা শিডিউলটা বুঝে দিচ্ছি। জি স্যার বুঝছি। এই শিডিউলটা আগের মতো। ইয়ার দিব, কস্ট লিখবো ইয়ারলি, আওয়ারের জায়গায় লিখবো ইয়ারলি প্রোডাকশন, এই জায়গায় লিখবো ইয়ারলি প্রোডাকশন, ইয়ারলি প্রোডাকশন। আর এখানে ড্যাপ পার আওয়ারের জায়গায় লিখবো ড্যাপ পার ইউনিট, ইউনিট। আর কোনো কিছু চেঞ্জ হবে না। সবাই বুঝছো কিনা এই জায়গাটা? ওকে। তাহলে আমাদের শিডিউলের কাজ শেষ। আমরা কয়টা মেথড করছি বলো তো একটু? 2টা। আমরা কয়টা না না, টোটাল আমরা কয়টা মেথডের কাজ করলাম? একটা করলাম যে আমরা স্ট্রেট লাইন, আর একটা করলাম ডিক্লাইনিং, আর একটা করছি আমরা ডিক্লাইনিং কে রেটকে ডাবল করে ডাবল ডিক্লাইনিং, সেম টু সেম ডাবল ডিক্লাইনিং। আর একটা করছি আজকে আমরা, না এর আগের ক্লাসে আমরা করেছি সাম অফ ইয়ার ডিজিট মেথড, সাম অফ ইয়ার ডিজিট মেথড। আজকে করেছি আমরা মেশিন আওয়ার মেথড। আর 6 নাম্বার করেছি আমরা ইউনিট অ্যাক্টিভিটি মেথড। এই 6টা পদ্ধতি ভালোভাবে শিখলেই এখান থেকে আমরা খুব সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবো। আমি কিন্তু নরমালি সূত্র দিয়ে জিনিসটা বুঝাচ্ছি, সাথে সাথে শিডিউলটা বুঝাচ্ছি, কারণ তোমাদের প্রশ্নে বেশিরভাগ শিডিউল আসে। নরমালি শিখতেছি আমরা কিভাবে অবচয়টা নির্ণয় করব, নরমালিও শিখতেছি, তার সাথে শিডিউলটা শিখে ফেলতেছি। তাহলে আমাদের জিনিসটা খুব ইজি হচ্ছে। এরপর আমাদের কিছু জাবেদা এবং খতিয়ানের অঙ্ক আসবে। আমরা নরমালি বেসিক আলোচনায় এই পর্যন্ত আমাদের সূত্র আলোচনাগুলো হয়ে গেছে। সূত্র আলোচনার সাথে সাথে আমরা অঙ্কের আলোচনাও করে ফেলছি। এরপর আসবে আমাদের এখানে জাবেদা এবং খতিয়ানের প্রশ্ন। ইসমাইল ভাই সাউন্ড অফ করে দাও। এখন আমাদের এখানে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নে চাইলে আমরা জাবেদা করতে পারতাম। এই যে আমরা এখানে যে শিডিউলটা করেছি, এই শিডিউলে চাইলে আমরা জাবেদা করতে পারবো।
যদি আমাদের প্রশ্নে চাইতো নেসেসারি জার্নাল অ্যাকাউন্ট অথবা নেসেসারি জার্নাল অ্যান্ড লেজার, আমাদের এখানে প্রয়োজনীয় জাবেদা এবং খতিয়ান যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাকে জাবেদা করতে হবে। আমরা জাবেদা মনে হয় 3টা জাবেদা শিখাইছিলাম, মেশিন ক্রয়ের জন্য, অবচয় হিসাবভুক্ত করার জন্য এবং অবচয় হিসাব বন্ধ করার জন্য 3টা জাবেদা আমরা শিখাইছিলাম। তাহলে এখান থেকেও আমরা 3টা জাবেদা চাইলে করতে পারবো। এখানে কিভাবে করব, 9 সালে জাবেদা হবে, 10 সালে জাবেদা হবে, 11 সালে জাবেদা হবে, 12 সালে জাবেদা হবে, এইবার প্রত্যেকটা সালে সালে জাবেদা হবে। এখন তোমার পরীক্ষাতে এত বড় অঙ্ক চাইবে না, যে কোনো 2টা সালে তোমার কাছে জাবেদা চাইতে পারে। ঠিক আছে, তো জাবেদাটা কিভাবে করবো আমরা একটু দেখাচ্ছি জিনিসটা। জাবেদা করার জন্য ধরো আমরা এই প্রশ্ন থেকে 2009 সালে জাবেদা করব। 2009, আমি জাবেদাটার সাথে সাথে বুঝাচ্ছি, 2009 সালে জাবেদা করব। তো আমরা মেশিনটা, আমি প্রবলেম 1 নিয়ে আলোচনা করতেছি আবার। আমরা মেশিনটা 2009 সালের জানুয়ারি 1 তারিখে আমরা মেশিনটা কিনেছি এবং তার একটা সংস্থাপন খরচ হয়েছে 40,000। তাহলে 6 লাখ টাকার মেশিন, তার সাথে একটা খরচ যুক্ত হয়েছে 40,000। তাহলে আমাদের প্রথম জাবেদা হবে জানুয়ারি 1, 2009 সালের জানুয়ারি 1 জাবেদা হবে। মেশিন কিনেছি যখন, মেশিন ক্রয়ের একটা জাবেদা হবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ধরো আমরা নগদে কিনেছি, তাহলে ক্যাশ ক্রেডিট 6,40,000 টাকার আমরা মেশিন কিনেছি, আমরা বসাবো 6,40,000 টাকা। ওই যে মেশিনের ক্রয় মূল্যের সাথে তার সংস্থাপন ব্যয়টা যোগ করে 6,40,000 টাকার মেশিন হয়েছে। এখন আমাদের এখানে মেশিন ক্রয়ের জাবেদা হয়েছে 2009 সালের ডিসেম্বর 31-এ অবচয় হিসাব ভুক্ত করতে হবে। তাহলে 2009 সালে অবচয় হয়েছে কত আমরা দেখি। 2009 সালে আমাদের এই যে ডেপ্রিসিয়েশন হয়েছে 1,80,000 টাকা। এই 2009 সালে আমাদের 1,80,000 টাকা অবচয় হয়েছে। এই 1,80,000 টাকা অবচয়ের একটা আমরা জাবেদা করব। তাহলে অবচয় হিসাবভুক্ত করার জন্য যে জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আমি সংক্ষেপ লিখলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমাদের অবচয় হয়েছে 1,86,000 টাকা। 1,86,000 টাকা আমরা এখানে লিখেছি। 2 নাম্বার জাবেদা। 3 নাম্বার জাবেদা হচ্ছে 2009 সালে অবচয় যেটা হয়েছে, যে ব্যয়টা হয়েছে, এটাকে বন্ধ করে দিতে হবে, ক্লোজিং এন্ট্রি দিতে হবে, এটাকে বন্ধ করবে। এই অবচয়টা ডেবিটে আছে, এটা বন্ধ করব। এটা বন্ধ করলে চলে যাবে ক্রেডিট পাশে, আর এটা বন্ধ হয় ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারিতে। তাহলে ইনকাম সামারি ডেবিট পাশে লিখি বিদায় আমরা এটা বন্ধ করি ইনকাম সামারিতে, এই জন্য আমরা লিখবো ইনকাম সামারি ডেবিট। আর অবচয় বন্ধ করতেছি, অবচয়টাকে বন্ধ মানে অবচয়টা হিসাবটা 0 করে দেওয়া। তাহলে এই অবচয়টা ডেবিটে আছে, এটা বন্ধ করলে চলে যাবে ক্রেডিট পাশে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ক্রেডিট। 3 নাম্বার জাবেদা 1,86,000 টাকার অবচয়টা আমরা বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের 2009 সালের মেশিন ক্রয়ের জাবেদা, অবচয়ের জাবেদা এবং বন্ধের জাবেদা। 2010 সালের যদি আমরা জাবেদা করতে চাই, 2010 সালে 2010 সালে কিন্তু আমরা কোনো মেশিন কিনি নাই, শুধুমাত্র মেশিন কিনেছি 9 সালে জাবেদা দিয়ে দিয়েছি আমরা। কিন্তু মেশিনটা তো আমরা 10 সালে ব্যবহার করেছি, কারণ 9 সালে ব্যবহার করছি, 10 সালে ব্যবহার করছি, 11তে ব্যবহার করছি, 12তে ব্যবহার করছি, 4 বছর ব্যবহার করছি। তাহলে ব্যবহার যখন করেছি এখানে একটা অবচয় হয়েছে, ওই অবচয়ের জাবেদা দিতে হবে। মেশিন ক্রয়ের কোনো জাবেদা এখানে আসবে না। তাহলে অবচয়ের জাবেদা বরাবরের মতোই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। তো 2010 সালে কতটুকু অবচয় হয়েছে আমরা একটু তালিকা দেখতে হবে। তাহলে 2010 সালে অবচয় হয়েছে আমাদের এখানে এই যে 2,01,500 টাকা আমাদের অবচয় হয়েছে। তাহলে 2,01,500 টাকার অবচয় আমরা জাবেদা লিখব। তাহলে এখানে লিখব 2,01,500 টাকা, 2,01,500 টাকা। এখানে যখন অবচয় হয়েছে এই অবচয়টা আবার বন্ধ করে দিতে হবে, এই অবচয়টা আবার বন্ধ করব। তাহলে অবচয় বন্ধের জন্য যে জাবেদা একটু আগে লিখেছিলাম, অবচয় বন্ধের জন্য যে জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট, ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট হবে। তাহলে আমাদের অবচয় হচ্ছে 2,01,500, 2,01,500, এটা বন্ধ করে দিলাম। আর অবচয় হিসাবভুক্ত হবে ডিসেম্বর 31-এ, বন্ধ হবে ডিসেম্বর 31-এ। এই 2 বছরের আমরা জাবেদা দেখালাম।
তাহলে 2011 সাল করলেও এখানে অবচয় জাবেদা হবে, বন্দের জাবেদা হবে, শুধুমাত্র টাকার পরিবর্তন হবে। 2012 সালে করলেও হবে অবচয় জাবেদা এবং বন্দের জাবেদা, শুধুমাত্র মেশিন যে সালে কিনেছি ওই সালে জাবেদা হবে, অন্যথায় এটার আর কোনো জাবেদা কোনো জায়গায় দেওয়া যাবে না। এভাবে আমরা জাবেদাটা তৈরি করে নিব, ঠিক আছে? স্যার এখানে 2010 সালের যেটা জাবেদা, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা কি ওইটার মতোই, ডেপ্রিসিয়েশনের মতো? হ্যাঁ সেম, জাবেদার টাকা ডেবিটটা যেরকম কিন্তু ক্রেডিটটাও অঙ্কে একই তো রকম থাকে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আরেকটা বেড়েছে মনে হয় 2010 সালে। না, অ্যাকুমুলেটেড এটা তো পুঞ্জীভূত, এটা তো সবগুলোর জন্য, এটা তো যোগফল, এটা না। এই অবচয়টাকে আমরা অ্যাকুমুলেটেডে পাঠাচ্ছি, এটা আচ্ছা আচ্ছা। এটা এটা নিয়ে জাবেদা লিখবো, এটার টাকা ওইটার টাকা না, কখনো বার্ষিক অবচয়ের টাকা। আমরা তো আলাদা আলাদা ভাবে জাবেদা করতেছি, 9 সালে একটা 10 সালে একটা, যখন দুইটা যোগ হয়ে যাবে তখন এটা আসবে। যে এই অবচয় জাবেদায় সব সময় তার বার্ষিক জাবেদাগুলো হবে, বার্ষিক অবচয়গুলো হবে, এগুলো 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 দিতে হবে, অ্যাকুমুলেট থেকে কোনো টাকা আনা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা 9 সালের জাবেদা করেছি, 10 সালের জাবেদা করেছি। তাহলে তোমাদের যে বাসায় কাজটা আমি দিচ্ছি, এখানে এখানে করতে হবে এই অঙ্কে, এই রিকোয়ারমেন্ট যেটা দিয়েছি এই প্রশ্নের, কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট, এবং এটার একটা শিডিউল করতে হবে 11, 12, 13, 14, এই 4 বছরে একটা শিডিউল করতে হবে ইউনিট অ্যাক্টিভিটি মেথডে, ইউনিট অ্যাক্টিভিটি মেথড, উৎপাদন একক পদ্ধতি নামে। ইউনিট অ্যাক্টিভিটি মেথডের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে যদি তোমরা এই জিনিসটা বুঝো, তাহলে তোমরা নিজে নিজে এটা জাবেদাও করতে চাইবা, বা জাবেদা নিজে নিজে কিভাবে করা যায় সেটাও তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? প্রবলেম হলে তখন আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আমাদের বেসিক আলোচনাগুলো প্রায় শেষ, বেসিক আলোচনা প্রায় শেষ, যেগুলো বোর্ডে আসছে এই ধরনের প্রশ্নগুলো আসছে। তো বেসিকের সাথে আমি চেষ্টা করেছি বোর্ডের প্রশ্নগুলো আলোচনা করার জন্য। তো আগামী ক্লাসে আমরা জাবেদা এবং খতিয়ানের জার্নাল এবং লেজারের কিছু অঙ্ক দেখব, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসছে। আরেক ধরনের অঙ্ক পাবো, সম্পদ ক্রয় করে ওরা বিক্রি করেছে, সম্পদটা ক্রয় করে আবার বিক্রি করে দিয়েছে, তাহলে ওখানে একটা লাভ বা ক্ষতি হয়েছে, এমন ধরনের প্রশ্নগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এইটুকুই স্যার প্রথম আর ক্লাসের পিডিএফটা দিলে ভালো হতো, একদম প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে, হ্যাঁ প্রথম ক্লাসের পিডিএফটা আমি পাঠিয়ে দিব, সমস্যা নাই, এগুলো সবগুলোই পাঠিয়ে দিব, এটাও পাঠিয়ে দিব পিডিএফ, সমস্যা হবে না। তো ঠিক আছে, আজকে এইটুকুই রাখলাম, তোমরা এই কাজটা করে আমাকে কালকের মধ্যে পাঠাইলে হবে। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।